হ্যালো স্টুডেন্টস, মাতৃভাষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার, এবং আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে এই প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, আমাদের অনেক রকম অসুবিধা আমরা ফেস করছি। আমাদের ঈশ্বর যেন সকলকে সমস্ত রকম অসুবিধা থেকে বের করে আনেন এবং আমরা যেন সকলে সুস্থ থাকতে পারি নতুন বছরে, তাই না? আমরা সকলেই এটা প্রার্থনা করব। আর আজকে আমরা পড়ব একটু নির্মিতি অংশ। আমরা এর আগের ভিডিওগুলোতে পদ নিয়ে আলোচনা করেছি, কিছুটা করেছি, সবটা হয়নি। এর পরের ভিডিওতে আবার আমরা পদ নিয়ে আলোচনা করব। একটু স্বাদটা পরিবর্তনের জন্য মনে হলো যে একটু আমরা নির্মিতি পোর্শন নিয়ে আমরা একটু আলোচনা করি। তো নির্মিতি পোর্শনে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে গল্প লিখন। গল্প লিখন কিন্তু নির্মিতি পোর্শনে তোমাদের আসে। গল্প কিন্তু আমরা সকলেই পড়তে বা শুনতে ভালোবাসি, এটা খুব স্বাভাবিক। তবে গল্প লিখন খুব সহজ নয়। এর জন্য প্রথমে কিন্তু দরকার হয় কল্পনা শক্তি, তারপর তাকে সাজিয়ে গুছিয়ে বর্ণনা করতে হয়। ঠিক আছে, এটাই তো স্বাভাবিক। কারণ গল্প তুমি যখন শুনছো কারোর মুখ থেকে, আমরা খুব উৎসাহিত হয়ে গল্প শুনি। আমাদের ঠাকুমা দিদার কাছ থেকে আমরা গল্প শুনেছি, তারা কি সুন্দর করে গুছিয়ে বলতেন। তারা যেভাবে গল্প বলতেন না, আমরা যেন সেই যা বর্ণনা করতেন আমরা যেন সেই সময়টা ভিজুয়ালাইজ করতে পারতাম, যে হ্যাঁ আমরা যেন দেখতে পাচ্ছি। এত সুন্দর হতো ওনাদের বর্ণনাটা। কিন্তু এখন আমরা যখন আমাদের ছাত্র জীবনে যখন গল্প আমাদের লিখতে হচ্ছে নিজেদের, তখন কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কিন্তু কল্পনা শক্তিটা হারিয়ে ফেলি। কোনটার পর কোনটা ঠিক গুছিয়ে লিখবো আমরা ঠিক সহজে আমরা বুঝতে পারি না। তো এই ক্ষেত্রে আমাদের কতগুলো নিয়ম মেনে কিন্তু গল্প লিখতে হবে। ঠিক আছে, সূত্র দেওয়া থাকবে। আমরা জানি গল্পের অনেক সময় সূত্র দেওয়া, নিচু ক্লাসে কিন্তু সূত্র দেওয়া থাকে, উঁচু ক্লাসে অনেক সময় সূত্র দেওয়া থাকে না, কিন্তু আমরা ধরে নেব সূত্র দেওয়া থাকবে। কি কি নিয়ম ফলো করতে হবে আমাদের গল্প লেখার সময়, দেখো এখানে আমি না বুলেট পয়েন্ট দিয়ে লিখে দিয়েছি। তোমরা যদি তোমরা এগুলো নোট ডাউন করতে চাও করে নিতে পারো। সেটা হচ্ছে, প্রথমে থাকবে গল্পের শিরোনাম। শিরোনাম মানে টাইটেল, গল্পটা কি নিয়ে, গল্পটার নাম, আমরা বলি গল্পের নাম, এটা হচ্ছে শিরোনাম। এতে কিন্তু মনে রাখতে হবে কোনো প্রবাদ বাক্য বা বাগধারা কিন্তু দেওয়া যাবে না। গল্পের শিরোনামে কিন্তু কোনো রকম প্রবাদ বাক্য বা বাগধারা দেওয়া যাবে না। দ্বিতীয় নিয়ম হচ্ছে, গল্পে সংকেত বা সূত্র দেওয়া থাকলে তাতে যে চরিত্রগুলো থাকবে সেগুলোর একটা সঠিক নামকরণ করতে হবে। আমরা জানি যে গল্প যদি আমরা একটু নামকরণ করে, যখন আমরা ছোটবেলায় গল্প শুনেছি, নামকরণ করে নাম, চরিত্রগুলোর নাম দেওয়া থাকলে গল্প কিন্তু বুঝতে সুবিধা হয় এবং গল্পটা বেশ সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি। সেই জন্য তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এই গল্প যখন তোমরা লিখবে, তোমরা কিন্তু ওরকম ভাববে না আমরা পরীক্ষায় লিখছি। তোমাদের মনের মধ্যে এটা থাকবে যে গল্পটা কেউ পড়বেন, আমার গল্পটা কোনো ছোট ছেলে মেয়েও পড়তে পারে, শিক্ষক তো পড়বেনই, হ্যাঁ, আর ছোট ছেলে মেয়েরাও পড়তে পারে, সেই মনে করে কিন্তু তোমরা গল্পটা লিখবে। তার জন্য দরকার কি না, যে সংকেত বা সূত্রটা থাকবে, তার মধ্যে যে চরিত্রগুলো থাকবে সেই চরিত্রগুলোর এক একটা করে নাম দেবে। আচ্ছা, এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে চরিত্র অনুযায়ী কয়েকটি সংলাপ দিতে হবে। কথাটা মাথায় রাখবে, চরিত্র অনুযায়ী কিছু সংলাপ দিতে হবে। সংলাপ মানে ডাইরেক্ট স্পিচ, কারোর মুখে কথা বসিয়ে দিতে হবে। আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখে কিন্তু এই ডাইরেক্ট স্পিচ গুলো কিন্তু আমরা দেব। ঠিক আছে, এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট, তোমরা মাথায় রাখবে যে চরিত্র অনুযায়ী কিন্তু কয়েকটা সংলাপ দিতে হবে। ধরো কনভারসেশন, ডাইরেক্ট স্পিচ, কেউ বলছে ডাইরেক্ট, ওহে কালকে তুমি আমার বাড়ি একটু এসো তো, ধরো কোনো একজন চরিত্র আরেকজনকে বলছে, এটা কিন্তু আমাদের এখানে কিন্তু ডাইরেক্ট স্পিচ ইনভার্টেড কমা দিয়ে কিন্তু এরকম উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে গল্পটিকে, এর পরের পয়েন্টটা হচ্ছে গল্পটিকে বেশ কয়েকটি অন্তত 3টি অনুচ্ছেদে ভেঙে লিখতে হবে। অন্তত পক্ষে 3টে অনুচ্ছেদ, 3টে প্যারা। গল্পটাতে কিন্তু কমপক্ষে 3টে প্যারা হবে।
তিনটের বেশি হতে পারে, তবে খুব বেশি আবার না যাওয়াই ভালো, 3টে থেকে 4টের মধ্যে রাখাটাই বাঞ্ছনীয়। পরের পয়েন্ট হচ্ছে গল্প লিখনের ক্ষেত্রে বাক্যে মানে বাক্যের সংখ্যা কিন্তু 20টির মধ্যে রাখাই বাঞ্ছনীয়। ঠিক আছে, মানে গল্প লিখনের ক্ষেত্রে আমরা যে বাক্য সংখ্যাটা থাকার কারণ তোমাদের 7, 8 এরকম নাম্বার থাকে গল্প লিখনে, 20টার বেশি বাক্য লেখবার প্রয়োজন হয় না, 20টির মধ্যে রাখাই বাঞ্ছনীয়। এরপরে হচ্ছে প্রশ্নপত্রে গল্পের সূত্র যে গদ্যরীতিতেই থাকুক না কেন, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট স্টুডেন্টস, তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে প্রশ্নপত্রে যদি গল্পের সূত্রটা যে গদ্যরীতিতে, গদ্যরীতি মানে যে সাধু ভাষা, চলিত ভাষা, যে ভাষাতেই থাকুক না কেন, গল্প যখন লিখবে তখন কিন্তু অবশ্যই তা চলিত রীতিতে কিন্তু লিখতে হবে। তোমরা কিন্তু এই পয়েন্টস গুলো নোট ডাউন করে নিতে পারো নিজেদের কাছে, যদি সুবিধে মনে করো, যদি তোমরা মনে করো তোমাদের যদি সুবিধে হয় তোমরা কিন্তু লিখে নিতে পারো এই পয়েন্টস গুলো। তাহলে প্রশ্নপত্রে গল্পের সূত্র যে গদ্যরীতিতেই থাকুক না কেন আমাদের কিন্তু চলিত রীতিতে লিখতে হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে গল্পের শেষে লিখতে হবে শিক্ষা। প্রথমে লিখতে হবে শিরোনাম, শেষে লিখতে হবে শিক্ষা। কিন্তু শিক্ষাটা আমরা কিভাবে লিখবো হচ্ছে এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে, এই গল্প থেকে শিক্ষা পেলাম যে বলে আমরা লিখবো, মানে এই শিক্ষা পাওয়া যায় যে, বা আমরা শিক্ষা পেলাম যেও লিখতে পারো, বা এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে কমা দিয়ে এবার কি শিক্ষা সেটা লিখতে পারো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের গল্পের মানে ফরম্যাট, এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে। দেখো মানে এই নিয়মগুলো, এইগুলো এটা হচ্ছে নিয়মাবলী, গল্প লিখনের নিয়মাবলী। আর সবার আগে যেটা থাকতে হবে, আমি তোমাদের আগেই বললাম স্টুডেন্টস, যে কল্পনা শক্তি। সূত্রগুলো দেখে মাথার মধ্যে কিন্তু কল্পনা করে নিতে হবে যে গল্পটা কিভাবে আমি সাজাবো, কতটা সুন্দরভাবে আমি সাজাতে পারি। তাহলে এখানে দেখো আমি একটু এই ফরম্যাট হিসেবে একটু আমি করে দিয়েছি। প্রথমে হচ্ছে গল্পের শিরোনাম থাকবে, যেটা আমরা প্রথম পয়েন্টে লিখেছি, গল্পের শিরোনাম অর্থাৎ গল্পের নামটা থাকবে। তারপরে প্রথম অনুচ্ছেদটা তৈরি হবে, তারপরে দ্বিতীয় অনুচ্ছেদটা তৈরি হবে, তারপর তৃতীয় অনুচ্ছেদটা তৈরি হবে। এবার এর মাঝখানে কিন্তু সংলাপ, আমরা যে যে চরিত্রের যেরকম সংলাপ, চরিত্র বুঝে আমরা সংলাপগুলো দেব। এবং লাস্টে আমরা লিখব যে এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে বলে আমরা গল্পের শিক্ষাটা লিখব। এই হচ্ছে আমাদের গল্প লেখার ফরম্যাট। তাহলে গল্প লিখন কিভাবে করতে হয় আমরা কিন্তু জানতে পারলাম। তবে একটা জিনিস তোমরা স্টুডেন্টস মাথায় রাখবে, যে এটা কিন্তু সাধারণ গল্প লেখার নিয়ম। কিন্তু আমি বারবার একটা কথা সকলকেই বলি, যে তোমাদের স্কুলে কিন্তু টিচাররা হয়তো এর কিছু অদল বদল করতে পারেন, তারা সেগুলোকে কিন্তু তোমরা একটু ফলো করবে, এটাই নিয়ম লিখবা। কিন্তু হয়তো তোমাদের যারা বাংলা পড়ান, যে বাংলা শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা হয়তো কিছু অদল বদলের মধ্যে করতেই পারে, সেগুলো ফলো করে কিন্তু সেগুলো কিন্তু তোমরা ফলো করবে, করে কিন্তু তোমরা গল্পটা সুন্দর করে লিখবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নির্মিতি পোর্শনে আমরা প্রথমে পড়লাম হচ্ছে আমাদের গল্প লিখন কিভাবে লিখতে হবে, সেটা আমরা জানলাম। এরপরে আমরা আসব বোধ পরীক্ষণ। আমাদের একটা নির্মিতি পোর্শনে কিন্তু বোধ পরীক্ষণ একটা থাকে, যেটাতে একটা অনুচ্ছেদ দেওয়া থাকে। তোমরা সকলেই জানো সেটা, একটা অনুচ্ছেদ দেওয়া থাকে এবং সেই অনুচ্ছেদটা থেকে প্রশ্ন উত্তর আমাদের লিখতে হয়। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে সমগ্র প্রশ্নপত্রের মধ্যে সব ভাষায়, সব সাবজেক্টে তোমরা একটা জিনিস খুব ভালো করে চিন্তা করে দেখো, সব সাবজেক্টের সব ভাষার প্রশ্নপত্রে এই একটা জিনিস, যেটা হচ্ছে বোধ পরীক্ষণ, এর উত্তর কিন্তু তোমার চোখের সামনে রয়েছে। এটা আমাদের খুব আনন্দের একটা বিষয়, তাই না? বোধ পরীক্ষণ হচ্ছে এমন একটা বিষয় যেটাতে উত্তর তোমার চোখের সামনে, বাকি তোমাকে সবই মেমোরাইজ করে দিয়ে বাড়ি থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে গিয়ে কিন্তু লিখতে হয়।
কিন্তু একমাত্র বোধ পরীক্ষণ যেটা নাকি আমরা কিন্তু একমাত্র উত্তরটা আমাদের চোখের সামনে রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কয়েকটা নিয়ম একটু ফলো করতে হয় আমাদের। বোধ পরীক্ষণটাকে, যেমন বোধ পরীক্ষণে কিন্তু পুরো নম্বর পাওয়া যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বোধ পরীক্ষণে কিন্তু আমরা পুরো নম্বর পেতে পারি যদি একটু নিয়ম মেনে আমরা চলি, কয়েকটা নিয়ম মেনে যদি আমরা লিখি, মানে বোধ পরীক্ষণ লেখার সময় যদি কয়েকটা নিয়ম আমরা মনে রাখতে পারি। সেটা হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদে, মানে প্রদত্ত মানে যেটা প্রশ্নপত্রে দেওয়া রয়েছে সেই অনুচ্ছেদটা, যেটা মানে যে গল্পটা বা যে কবিতাটা তোমাদের পড়তে দিয়েছে, এটা অনুচ্ছেদ না হয় কোনো কবিতাও কিন্তু দিতে পারে, উঁচু ক্লাসে কিন্তু কবিতা থেকে বোধ পরীক্ষণ দেয়। তো প্রদত্ত অনুচ্ছেদ বা কবিতাটা খুব ভালোভাবে 2 থেকে 3 বার পড়তে হবে, 2 থেকে 3 বার পড়তে হবে, মানে এর মানেটা খুব ভালোভাবে মাথায় কিন্তু বসিয়ে নিতে হবে যে কি বলেছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অপেক্ষাকৃত যে কঠিন শব্দগুলো আমরা পাবো অনুচ্ছেদ বা কবিতাটি থেকে, সেই শব্দগুলোর মধ্যে মানে কঠিন শব্দগুলির নিচে, অর্থাৎ মানে শব্দগুলোকে আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ নিচে দাগ দিতে হবে। অপেক্ষাকৃত কঠিন শব্দগুলোর নিচে দাগ দিতে হবে, অর্থাৎ শব্দগুলোকে আন্ডারলাইন করতে হবে। তাতে কি হবে, তোমার মানে তোমার মাথায় রয়ে গেল যে এই শব্দগুলোর মানেটা ঠিক আমার কাছে পরিষ্কার নয়। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এরপর অনুচ্ছেদ থেকে প্রদত্ত যে প্রশ্নগুলো থাকবে তার উত্তর খুঁজে বার করতে হবে সেই অনুচ্ছেদটি বা কবিতাটি থেকে। যে কবিতা বা অনুচ্ছেদটা তোমাদের দিয়েছে তার থেকেই তো প্রশ্ন দিচ্ছে, তো সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু প্রথমে খুঁজে বের করতে হবে আমাদের এই প্রদত্ত অনুচ্ছেদ বা কবিতাটি থেকে। এবং এই ক্ষেত্রে আমি একটা জিনিস স্টুডেন্টদের সাজেস্ট করবো যে তোমরা একটা পেন্সিল রাখবে হাতে এবং উত্তরগুলো কি করবে, তোমরা ব্র্যাকেট করে নেবে যে এই পোর্শন থেকে এই পোর্শন, এই পোর্শন থেকে এই পোর্শন আমাকে লিখতে হবে এই উত্তরটাকে। ঠিক আছে, এটা আমি এখানে লিখিনি, কিন্তু এটা আমি বলে দিলাম, এটাতে না সুবিধে হয় লিখতে উত্তরটা। তো এরপরে অনুচ্ছেদ থেকে আমরা প্রশ্নগুলোর উত্তরগুলো খুঁজে বার করব এবং করে আমাদের যদি সম্ভব হয় আমরা কি করব, পেন্সিল দিয়ে একটুখানি ব্র্যাকেট করে নেব যে আমাকে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে উত্তরটা। এরপর কি করব, নিজের ভাষায় উত্তরগুলো গুছিয়ে লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য মার্কস গিভেন। প্রশ্নের যে মার্কস থাকবে, 1 নম্বরের থাকলে 1 নম্বর, 2 নম্বরের থাকলে একটু বড় লিখতে হবে, 3 নম্বরও থাকতে পারে কোনো কোনো প্রশ্নে। এবার সেই ক্ষেত্রে আমরা কি করব, উত্তরগুলো যে আমরা খুঁজে বের করে ব্র্যাকেট করলাম, এবার সেই উত্তরগুলো আমরা পড়লাম, পড়ে এইবার উত্তরগুলো নিজের ভাষায় আমরা গুছিয়ে লিখব। আর লাস্ট পয়েন্টটা আমি যেটা মানে একটু তোমাদের বলতে চাই সেটা হচ্ছে বড় উত্তরের ক্ষেত্রে হুবহু মানে অনুচ্ছেদের ভাষা ব্যবহার না করে যদি নিজের ভাষায় লেখো সেটা কিন্তু বাঞ্ছনীয়। কারণ কি, একদম হুবহু বইয়ের ভাষা মানে আমি অনুচ্ছেদ বা কবিতাটি যেটা দেওয়া থাকবে সেই ভাষাটার কথা বলছি, সেই যে উত্তরটা আমরা ব্র্যাকেট করে নিলাম, এই ব্র্যাকেটের পোর্শন ধরো এখান থেকে এই অবধি আমরা লিখতে হবে, আমরা পেন্সিল দিয়ে ব্র্যাকেট করলাম, একদম হুবহু সেইটা না লিখে আমরা যদি একটু নিজের ভাষা ওখানে ব্যবহার করি, অবশ্যই সঠিক মানে উত্তরটার যাতে মানে পরিবর্তন না হয়ে যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে নিজের ভাষা ব্যবহার করতে গিয়ে আমরা মানেটাই পরিবর্তন করে ফেলাম তাহলে কিন্তু হবে না। মানেটার পরিবর্তন মানে অপরিবর্তিত রেখে আমরা একটু নিজের ভাষা যদি ওখানে অ্যাপ্লাই করতে পারি না, তাহলে কিন্তু মার্কসটা খুব ভালো আসে। মানে টিচাররা খুব খুশি হন যে তার মানে তোমার ভাষার জ্ঞানটা রয়েছে, এটা কিন্তু ওনারা বুঝতে পারেন। তো সেই জায়গা থেকে এই নিয়মাবলীগুলো যদি আমরা একটু ফলো করি বোধ পরীক্ষণ লেখার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা বোধ পরীক্ষণে ফুল মার্কস মানে যত মার্কস থাকবে, 10 মার্কস থাক 8 মার্কস থাক, আমরা কিন্তু পুরোটাই কিন্তু আমরা পেতে পারি। একটা বাক্য রচনা থাকে, মোটামুটি আমরা বাক্য রচনা জানি কিভাবে লিখতে হয়, আমরা সুন্দর করে চেষ্টা করব একটা সুন্দর বাক্য রচনা লিখতে। ওখানে কিছু গ্রামারের মানে বাংলা ব্যাকরণের মানে এই অনুচ্ছেদ থেকেই নিয়ে কিছু ব্যাকরণের প্রশ্ন দেওয়া হয়, সেগুলো আমরা সঠিকভাবে লিখবার চেষ্টা করব, তবেই আমাদের বোধ পরীক্ষণে একদম ফুল মার্কস এসে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু এই নিয়মগুলো মানে অন্তত এই 2 থেকে 3 বার কিন্তু অনেকেই আছে আমি দেখেছি
যে একবার গল্পটা পড়ে নিল বা কবিতাটা পড়ে নিল, যা দিল, তারপর সে উত্তর লিখতে যথারীতি উত্তর লিখতে যখন সে শুরু করলো তখন দেখা গেল মানে সে কিন্তু উত্তরে কিছু না কিছু ভুল করে ফেলছে। সেইটার সুযোগটা দেওয়া যাবে না। তার কারণ তোমাদের প্রথমেই বললাম এটা এমনই একটা বিষয় যেটাতে উত্তরটা আমাদের চোখের সামনে রয়েছে, উত্তরটা আমাদের কাছে রয়েছে, এটাকে কিন্তু ভুল হতে দেওয়া যাবে না। সেই জন্য আমরা সাবধানতাবশত আমরা 2 থেকে 3 বার অন্তত অনুচ্ছেদ বা কবিতা যেটাই দেয় আমরা ভালো করে পড়ে নেব। তারপরে অপেক্ষাকৃত কঠিন শব্দগুলোর নিচে আমরা দাগ দেবো, মানে আন্ডারলাইন করবো শব্দগুলো। এরপর অনুচ্ছেদ থেকে প্রদত্ত যে প্রশ্নগুলো থাকবে তার উত্তরগুলো খুঁজে বার করব, অনুচ্ছেদটা থেকে খুঁজে বার করে আমরা একটু পেন্সিল দিয়ে প্রয়োজন পড়লে আমরা ব্র্যাকেট করে নেবো যে আমরা এইটুকু লিখবো, এইটুকু আমাকে এর উত্তরটা এখান থেকে এই পর্যন্ত হবে, সেটা আমাকে করে নিতে হবে। তারপরে হচ্ছে নিজের ভাষার উত্তরগুলো গুছিয়ে লিখতে হবে এবং বড় উত্তরের ক্ষেত্রে একটু বড় উত্তর যে থাকে, খুব বড় তো থাকে না, একটু বড় থাকে, যদি থাকে সেই উত্তরের ক্ষেত্রে কিন্তু হুবহু এই অনুচ্ছেদ বা কবিতার ভাষা ব্যবহার না করে একটু নিজের ভাষায় গুছিয়ে লিখলে কিন্তু আমরা খুব সহজেই ভালো নম্বর আশা করতে পারি। আচ্ছা, বোধ পরীক্ষণ। তারপরে আমরা এখন শিখব নির্মিতির একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন, কিন্তু সেটা হচ্ছে পত্র লিখন, মানে চিঠি লেখা। ঠিক আছে, আমরা শিখব চিঠি লেখা। চিঠি বা পত্র লিখনের ক্ষেত্রে কিন্তু মূলত 6টা অংশ আমাদের মাথায় রাখতে হবে, মানে 6টা অংশ হয়। সেই 6টা পার্ট সম্পর্কে আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে সবার উপরে ডান দিকে প্রেরকের নিজের ঠিকানা ও তারিখ। প্রেরক মানে যে চিঠিটা পাঠাচ্ছে, অর্থাৎ পরীক্ষার খাতায় যখন তুমি লিখছো তার মানে তোমার নাম, ঠিকানা, নাম নয় সরি ভুল বললাম, তোমার ঠিকানা এবং তারিখ হবে। ঠিক ধরো এই যে ধরো এটা যদি আমাদের একটা পেপার হয়, টোটাল এই যে বোর্ডটা এটা যদি পেপার হয়, একদম এই ডান দিকের এইখানে হবে হচ্ছে তোমার নিজের ঠিকানা এবং তারিখ, ডান দিকের উপরে। এরপরে হচ্ছে এটা হয়ে গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পত্র প্রাপকের বয়স অনুযায়ী, বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্বোধন করতে হবে। প্রাপক মানে যে চিঠিটা পাচ্ছে, তুমি ধরো তোমার বাবাকে লিখছো বা তোমার ছোট ভাইকে লিখছো, কোনো বন্ধুকে লিখছো, বোনকে লিখছো, পিসিমণিকে লিখছো, যাকে হোক লিখছো একজন কাউকে, তিনি হলেন প্রাপক, মানে যে পাচ্ছেন তিনি হচ্ছে প্রাপক। এই প্রাপকের বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্বোধন করতে হবে। এটা আমি দেখো পয়েন্ট করে লিখে দিয়েছি যে সেটা কিরকম হবে। যে প্রাপক যদি বড় হয়, প্রাপক বড় হলে লিখতে হবে শ্রী চরণেষু বা শ্রদ্ধা ভাজনেষু। প্রাপক যদি ছোট হয়, তোমার থেকে যদি ছোট হয়, যাকে তুমি লিখছো সে যদি তোমার ভাই বোন বা ছোট কেউ হয়, তাহলে তুমি কি লিখবে? স্নেহ ভাজনেষু বা স্নেহাস্পদেষু। স্নেহ ভাজনেষু বা স্নেহাস্পদেষু। আর প্রাপক যদি বন্ধু হয়, তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো। বন্ধু যদি হয় তাহলে তুমি প্রিয় বা প্রীতি ভাজনেষু বা বন্ধু বরেষু। তাহলে কি কি লিখবো? প্রিয় বা প্রীতি ভাজনেষু বা বন্ধু বরেষু। এই সম্বোধনটা কিন্তু আমরা ধরো এইখানে নিজের ঠিকানা এবং আমরা তারিখটা লিখলাম। এবার এই অংশটাতে এটা যদি একটা পেজ হয়, আমি তোমাদের কল্পনা করে নিতে বললাম, এইখানে আমরা এই সম্বোধনটা করব। এরপরে শুরু হবে হচ্ছে পত্রের বক্তব্য। ঠিক আছে, পত্রের বক্তব্য মানে কি উদ্দেশ্যে তুমি চিঠিটা লিখছো। বক্তব্যটা মূলত 3টে অনুচ্ছেদে ভাগ করে লেখা উচিত। প্রথমটা যখন মানে এই যে এখানে লিখলে ধরো প্রিয় রাজু বা প্রিয় শর্মিলা, তোমার যে বন্ধু বা বান্ধবী যাকে তুমি লিখছো, কমা, তারপরে লিখবে তুমি বক্তব্যটা। এখানে একটা প্যারা শুরু হবে। প্রথম প্যারাটাতে সাধারণত লিখতে হয় যে তোমাদের অনেকদিন কোনো খবর পাইনি, আশা করি তোমরা ভালো আছো, এরকম ধরনের, যেটা প্রথম ভূমিকাটা এইভাবে করতে হয়। এর পরের প্যারাতে, সেকেন্ড প্যারাতে আমরা আসবো হচ্ছে চিঠির মূল বক্তব্যটা নিয়ে, মানে তোমাকে যে বক্তব্যের উপর চিঠিটা লিখতে দিয়েছে। ধরো তোমাকে লিখতে দেওয়া হয়েছে যে তুমি একটি তোমার বাড়ির ছাদে একটা ফুলের বাগান করেছো,
সেটা জানিয়ে তুমি তোমার বন্ধুকে, মানে টবে একটা বাগান করেছো সেটা জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, বন্ধু বা বান্ধবীকে একটা চিঠি লেখো। এই যে এটা বলা হয়েছে, এইবার তুমি তোমার মূল বক্তব্যে এলে, সেকেন্ড প্যারাতে তুমি মূল বক্তব্যে এলে, চিঠির যে বক্তব্যটা তোমাকে বলতে হবে, অর্থাৎ তুমি যে ছাদে যে বাগান করেছো, কিভাবে করেছো, কোথা থেকে উৎসাহ পেয়েছো, তারপরে তুমি আর তোমার দাদু মিলে কতটা পরিশ্রম করেছো, এবং তারপরে ফুল ফোটার পরে তোমাদের বাগানটা এত সুন্দর লাগছে, ছাদ বাগানটা, তুমি তাতে কতটা আনন্দ পেয়েছো এবং তোমার বাড়ির লোক কতটা প্রশংসা করেছেন, এই সমস্ত জানিয়ে তাকে লিখলে। থার্ড প্যারাতে কি হবে? থার্ড প্যারাতে যেটা হয় সেটা হচ্ছে, ধরো এই যে আশা করি তোমরা বাড়ির কাকু কাকিমা বা বড়দের আমার প্রণাম জানাবে, আশা করি কেমন আছো, এটা কিন্তু এখানে নয়, এটা কিন্তু প্রথম প্যারাতে আমি বলে দিয়েছি। শেষ প্যারাতে হবে বড়দের আমার প্রণাম জানিও, ছোটদের আমার ভালোবাসা জানিও, তুমিও আমার ভালোবাসা জেনো। এই হয়ে গেল থার্ড প্যারা। এই তিনটে মূল প্যারাতে কিন্তু বা অনুচ্ছেদে কিন্তু ভাগ করে লিখতে হবে। এরপরে আসবে, এখানে আমরা বক্তব্যটা লিখলাম, ডান দিকে নিচে এখানে আসবে বিদায়ী সম্ভাষণ, এটাকে বলে বিদায়ী সম্ভাষণ, যেটাকে আমরা ইতি লিখি। ইতি, ইতি কথাটা লিখি তো, ইতি মানে শেষ, এটাকে বলে বিদায়ী সম্ভাষণ। ইতির পরে কিন্তু আবার এইরকম বয়স এবং সম্পর্ক অনুযায়ী কিন্তু তোমাকে কিছু শব্দ এখানে লিখতে হবে। যেমন ধরো প্রাপক মানে যে চিঠিটা পাচ্ছে, তিনি যদি বড় হন তাহলে লিখবে কি আপনার বা তোমার স্নেহধন্য বা স্নেহে, এটা লিখবে। প্রাপক যদি ছোট হয় তাহলে লিখবে আশীর্বাদক, মানে তুমি বড়, তুমি তাকে আশীর্বাদ দিতেই পারো, সেই জায়গা থেকে আশীর্বাদক। যদি তোমার বন্ধু হয় তাহলে ইতি তোমার বন্ধু, বা শুধু ইতি তোমার নামটা তুমি দিয়ে দিলে, তোমার নাম যা তুমি দিয়ে দিলে। এই হবে হচ্ছে বিদায়ী সম্ভাষণ। আচ্ছা, এরপরে হচ্ছে বাঁ দিকের এই অংশটাতে একটা চৌকো একটা পোর্শন তোমাকে স্কেল দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে, এবং কেটে নিয়ে এই চৌকোটার ভিতরে আবার ছোট্ট একটা চৌকো এই মাথার দিকে ডান দিকে করে এখানে দাগ টিকে লিখতে হবে। লেখার পরে তাতে প্রাপকের মানে যার কাছে তুমি চিঠিটা পাঠাচ্ছ তার নাম, ঠিকানা খুব পরিষ্কার হাতের লেখায় কিন্তু প্রাপকের নাম ও ঠিকানাটা লিখতে হবে। পরিষ্কারভাবে কথাটা কিন্তু আমি জোর দিয়ে বলছি, তার কারণ তুমি যখন চিঠিটা গিয়ে পোস্ট অফিসে ফেলবে, তারা যদি ঠিকানাটাই বুঝতে না পারেন, ঠিক মতো না লিখলে, তাহলে তারা কোন ঠিকানায় চিঠিটা পাঠাবেন, চিঠিটা তোমার কাছে কিন্তু আমার ফেরত চলে আসবে। ঠিক আছে? কাজে এই যে প্রাপক, যে যাকে তুমি পাঠাচ্ছ চিঠিটা, তার নাম ঠিকানা এই বক্সটার মধ্যে খুব পরিষ্কার হাতের লেখায় কিন্তু লিখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে চিঠির নিয়মাবলীগুলো কি। প্রথমে ডান দিকে আমাদের ওই কোণার ডান দিকে আমাদের লিখতে হবে নিজের, আমি যে পাঠাচ্ছি, আমার নাম, আমার ঠিকানা এবং তারিখ। আমি বারবার নাম ভুল করছি, কিন্তু নাম লিখবে না, ঠিকানা এবং তারিখ। সেকেন্ড পয়েন্টে লিখতে হবে হচ্ছে, এইখানে আমরা চলে আসবো সম্বোধন করব যাকে লিখছি, প্রাপকের বয়স এবং সম্পর্ক অনুযায়ী সম্বোধন করব। বড় হলে শ্রদ্ধা ভাজনেষু শ্রীচরণেষু, ছোট হলে লিখবো স্নেহ ভাজনেষু স্নেহাস্পদেষু, বন্ধু হলে লিখবো প্রিয় বা প্রীতি ভাজনেষু বা বন্ধু বরেষু। এরপরে আমরা তিনটে প্যারায় আমরা আমার চিঠির মানে মূল বক্তব্যটা থাকবে মাঝের প্যারায়, শুরুতে তাদের কুশল বিনিময় তোমরা করবে, আমরা সকলেই ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো, কুশল বিনিময় করা। মাঝখানের প্যারাটাতে নিজের বক্তব্য মানে চিঠির যে তোমাকে টপিকটা দিয়েছে, যে টপিকের উপর তুমি চিঠিটা লিখছো সেইটার বক্তব্যটা পুরো লিখবে। শেষ প্যারায় বড়দের আশীর্বাদ, বড়দের মানে প্রণাম জানাবে, এবং তোমার থেকে ছোট কেউ থাকলে তাদের ভালোবাসা শুভেচ্ছা জানাবে। এটা করলে তারপরে এইখানে লিখতে হবে বিদায়ী সম্ভাষণ। ইতি লিখে যদি তিনি বড় হন, মানে তোমার থেকে প্রাপক যদি তোমার থেকে বড় হন, তাহলে লিখতে হবে আপনার স্নেহের বা স্নেহধন্য, ছোট হলে লিখতে হবে আশীর্বাদক, বন্ধু হলে লিখতে হবে তোমার বন্ধু, বা ইতি লিখে তোমার বন্ধু আর লেখার দরকারে তোমার নামটাও তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো ওখানে। হয়ে গেল। এরপরে আমরা করব কি, বাদিকে এখানে একটা খাম মানে এরকম আঁকবো, একটা চৌকো স্কেল দিয়ে সুন্দর একটা স্কোয়ার বা রেক্টাঙ্গুলার শেপের একটা বক্স আঁকবো, এবং বক্সটার ভিতরে ডান দিকের কোনায় একটা ছোট বক্স থেকে আমরা সেখানে ডাক টিকিট কথাটা লিখবো।
লিখে যার কাছে চিঠি পাঠাচ্ছি প্রাপক তার নাম এবং ঠিকানাটা খুব পরিষ্কার ভাবে আমরা কিন্তু এখানে লিখব। আমি তোমাদের এরপর চিঠিটার ফরম্যাটটা এঁকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখো আমি এবারে তখন তোমাদের নিয়মাবলীগুলো আমি বললাম এর আগে, আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। এবার জাস্ট আমি একটা ছবির মতন করে দেখো আমি ফরম্যাটটা লিখে দিয়েছি, মানে ফরম্যাটটা এঁকে দিয়েছি। এখানে দেখো ডান দিকে উপরে কিন্তু লিখতে হবে মানে প্রেরকের ঠিকানা, অর্থাৎ তুমি যে চিঠিটা লিখছো তোমার ঠিকানা, মানে প্রেরকের ঠিকানা এবং তারিখ এইখানে উপরে ডান দিকে দেখবে নিয়মাবলীগুলোতে ওটাই লেখা আছে যে উপরে ডান দিকে তোমার প্রেরক মানে যে পাঠাচ্ছে, অর্থাৎ তুমি এক্ষেত্রে লিখছো তোমার ঠিকানা এবং এখানে তারিখটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, দিতে হবে যে তারিখে তুমি চিঠিটা লিখছো। এরপরে আমি সম্বোধন করব, ওই যে সম্বোধনগুলো আমি নিয়মাবলীতে লিখে দিয়েছিলাম যে শ্রীচরণেশু, প্রীতিভাজনেশু বা প্রিয়, হ্যাঁ এই ধরনের সম্বোধনগুলো করব। ঠিক কমা দিয়ে তার নিচের থেকে আমরা বক্তব্যটা শুরু করব। এটা 3টে অনুচ্ছেদে লিখতে হবে আমি বলেছি, লিখে নিলাম। এরপরে দেখো ডান দিকে নিচে লিখতে হবে ইতি, তোমার স্নেহের বা তোমার সম্পর্ক এবং বয়স অনুযায়ী এখানে তুমি এই বিদায়ী সম্ভাষণটা লিখে তোমার নাম, প্রেরকের নাম অর্থাৎ যে চিঠিটা পাঠাচ্ছে তার নাম, এটা তো হলো। আর এই দেখো এইখানে নিচে বাঁ দিকে হচ্ছে একটা এরকম চৌকো বক্স করে এখানে আমরা ডান দিকে একটা ডাক টিকিট লিখবো, লিখে প্রাপকের নাম ও ঠিকানা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে, খুব পরিষ্কার ভাবে কিন্তু এটা লিখতে হবে, না হলে চিঠির পুরো লেখাটাই তোমার বৃথা। তার কারণ হলো চিঠি তুমি যার উদ্দেশ্যে লিখেছো তার কাছে আদৌ চিঠিটা পৌঁছবে না, ফেরত চলে আসবে তোমার কাছে। কাজে প্রাপকের নাম ও ঠিকানাটা কিন্তু খুব পরিষ্কার ভাবে লিখতে হবে এবং পরীক্ষার সময় যখন লিখবে টিচাররাও কিন্তু চান যে এটা যেন খুব পরিষ্কার ভাবে লেখা হয়। কাজে এরকম ভাবে এখানে একটা ডাক টিকিট লিখতে হবে, লিখে এরপরে প্রাপকের নাম ও ঠিকানা লিখতে হবে। এই হচ্ছে পত্র লিখন বা চিঠি লেখার ফরম্যাট এবং খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে, তার কারণ তোমরা জানো চিঠির ফরম্যাটে কিন্তু আলাদা করে নাম্বার থাকে। আর এক্ষেত্রে আমি একটা কথা বলবো, তোমাদের কিন্তু স্কুলে মানে এটাই চিঠি লেখার নিয়ম, তোমাদের স্কুলে কিন্তু অনেক সময় কিছু অদল বদল করতে পারেন শিক্ষক শিক্ষিকারা বা টিচাররা, অবশ্যই তোমরা সেটা ফলো করবে। অনেক সময় আমি দেখেছি স্কুলে এটা নিয়ম হচ্ছে, এখানে অনেক সময় স্কুল অনুযায়ী ওনারা বলেন, মানে টিচাররা বলেন যে এটা এরকম জায়গায় করতে, মাঝখানের জায়গায় এই মানে যে আমরা যে খামটা করছি এটা অনেকে মাঝখানে করতে বলেন। তো তোমরা কিন্তু স্কুলের ইনস্ট্রাকশন ফলো করেই সেটা করবে। আমি কিন্তু তোমাদের আগে গল্প লিখনের ক্ষেত্রে সে কথা বলেছি। আর একটা কথা আমি বলবো যে এই যে গল্প লিখন, পত্র লিখন, এগুলো হচ্ছে নিজে লিখছো তো তোমরা, একটা কথা কিন্তু মাথায় রেখে দেবে যে এই ক্ষেত্রে কিন্তু সাধু ভাষা, চলিত ভাষা দুটো যেন কোনোভাবেই মিক্স আপ না হয়ে যায় তোমাদের লেখার মধ্যে। তোমরা কিন্তু যে কোনো মানে চলিত ভাষাতেই লিখবে, সাধু ভাষা ব্যবহার করবেই না, কারণ আমাদের এখনকার রীতি অনুযায়ী সাধু ভাষা কিন্তু গল্প লিখনের ক্ষেত্রেও বা পত্র লিখনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হয় না, বা বোধ পরীক্ষণের যে উত্তরগুলো লেখা হবে সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয় না। আর দুটো ভাষা একেবারেই কিন্তু গুলিয়ে লিখবে না, বারবার বলে দিচ্ছি, যে কোনো মানে চলিত রীতিতেই লিখবে, সবসময় চলিত রীতিতেই লিখবে, দুটো ভাষা কিন্তু কখনো ব্যবহার করবে না। তো স্টুডেন্টস, আজকে আমরা নির্মিতি পোর্শনের অনেকগুলো জিনিস শিখলাম, গল্প রচনা শিখলাম, গল্প লিখন শিখলাম, বোধ পরীক্ষণ কিভাবে লিখতে হয় জানলাম, পত্র লিখন কিভাবে লিখতে হয় জানলাম। আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমাদের কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও, আমি তোমাদের উত্তর দেব। আর আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। আমরা পরের ভিডিওটা আবার কিন্তু পদ নিয়েই আসবো, আমরা পদ নিয়ে আলোচনা করব। মাঝখানে আমরা একটু নির্মিতি পোর্শন নিয়ে একটু আলোচনা করে নিলাম। ঠিক আছে, তোমরা ভালো থেকো সকলে।